বিরতির পর ফিরলাম আরও একবার। দেখছেন এখন মাঠে। আলোচনা করছিলাম বিশ্বকাপ ভেন্যুর ভাগ্যলিপি নিয়ে, এবং সেই ভাগ্যলিপি নিয়ে যখন বারবার কথা হয় তখন তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা আমরা বারবারই বলছি। তবে এই যে আঞ্চলিক সংস্থাগুলো, আমরা এসিসির কথা বলি কিংবা সাফের কথা বলি, সেই জায়গাগুলোতে এই যে ভাঙনের একটা সুর বা ভাঙনের অলরেডি সেখান থেকে পাকিস্তানকে একটু একঘরে করে দেওয়া হয়েছে। পাকিস্তানে গিয়ে ভারত খেলছে না বা পাকিস্তান ভারতে গিয়ে খেলছে না, সেই ডিসিশনটা তার কিছুদিন আগেই জানিয়েছে। এরকম যদি চলতে থাকে 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ, সেটা তো আসলে বাংলাদেশ এবং ভারত মিলে আয়োজন করার কথা। সেই বিশ্বকাপের সময় আসলে মানে কি হবে এইরকমভাবেই যদি পারস্পরিক দ্বৈরথ চলতে থাকে? আমরা একটা আশা করতে পারি যে দুই দেশের মধ্যে সম্পর্কটা ভালো হবে, এবং যৌথ আয়োজন যখন আপনি করতে চাইবেন বা যৌথ আয়োজক হিসেবে যখন থাকতে চাবেন, তখন সেখানে নিশ্চিতভাবে কিন্তু দুই দেশের মধ্যে একটা সুন্দর সম্প্রীতির বন্ধন থাকতে হবে। কিন্তু আপনি যখনই সেখানে ধরেন এক ধরনের বৈরী এবং কলহপূর্ণ পরিবেশ থাকবে, সেটাতে নিশ্চিতভাবে কিন্তু সেটা টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও বড় ধরনের একটা বাধা বিপত্তি তৈরি হতে পারে। এবং এটার রেসটা কোথায় যাবে? এটার রেসটা যাবে যে পরবর্তীতে আইসিসিতে যখনই এই ধরনের এই দেশগুলোকে নিয়ে যখন যৌথ আয়োজনের একটা চেষ্টাটুকু করবেন বা যৌথভাবে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবেন বা বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করবেন, সেখানে তখন ভেটো আসবে। সেখানে তখন অন্যান্য দলগুলো বা আইসিসির দলগুলোর যারা রয়েছে, তারা এখানে এই কোনো মতেই চাইবে না যে এইসব এত কলহপূর্ণ এবং এত সমস্যা সংকুল দেশগুলোতে এই জটিলতাগুলো তৈরি হোক। ইতিমধ্যে ভারতের বিষয় কিন্তু এই বিষয়টা একটা আপত্তি উঠেই গিয়েছে। আপনি দেখবেন যে এবারের টুর্নামেন্টে, এবারের বিশ্বকাপে যে ভারত এবং শ্রীলঙ্কায় যে আয়োজন করা হচ্ছে, সেখানে ভারতে কিন্তু অনেকে ভিসা পাচ্ছে না। অনেক আপনি দলের ক্রিকেটাররা যুক্তরাষ্ট্র, কানাডা, আপনার ইতালি, সংযুক্ত আরব আমিরাত, এসব দেশে, ওমান, এসব দেশের অনেক ক্রিকেটার কিন্তু পাকিস্তান বংশোদ্ভূত। তো পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার যারা রয়েছেন, তারা অনেকে ভারতের ভিসাটুকু পাচ্ছেন না। তো দল খেলবে কিভাবে? তো ন্যাশনাল টিমের খেলোয়াড়াই যদি আপনি ভিসা না পান, তখন তো সেটা অনেক ধরনের জটিলতা তৈরি হবে। তো নিশ্চিতভাবে এটা যখন আইসিসিতে পরবর্তী কোনো টুর্নামেন্ট নিয়ে যখন বৈঠক হয়, সেখানে এই পয়েন্টগুলো কিন্তু মাইনাস হিসাবে এই দেশগুলোর পক্ষে যোগ হবে। সেটা কখনো যেন না হয়, কারণ এই অঞ্চলে যদি আপনি বিশ্বকাপ হয়, সেটা আমাদের জন্যই সহজ, আমরা সেটা কাভার করতে পারি এবং এই অঞ্চলের মানুষজন সেটাতে আনন্দটুকু পায়। তো সবার আগে যে জিনিসটা করতে হবে যে প্রতিবেশী দেশ হিসাবে একের সঙ্গে অন্যের আপনার সম্পর্কটা বিল্ড আপ করতে হবে, এবং সম্পর্ক উন্নয়ন যদি না হয়, তাহলে আপনি দেখবেন যে ওই খেলাই থাকবে, কিন্তু আপনি সেখানে আপনার যে বিষয় নিয়ে আপনি পুরো খেলাটা আয়োজন করতে চাচ্ছেন, সেই সম্প্রীতিটা আর থাকবে। আমরা ভবিষ্যতের কথা নিয়ে বলছিলাম, তবে যদি আসন্ন টুর্নামেন্টের কথা বলি, বিশ্বকাপের কথা বলি, সেই জায়গায় বাংলাদেশ যেই গ্রুপে রয়েছে, সেই গ্রুপটা আমরা একটু দেখে নেব। এবং এই গ্রুপের প্রসঙ্গে বেশ কিছু আলোচনা তো অবশ্যই রয়েছে, নানান গুঞ্জন আছে। তবে তার আগে এখন বর্তমানে বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপে যেই গ্রুপে রয়েছে, সেই বিশ্বকাপের টিমে যেই দলগুলো রয়েছে, বাংলাদেশের সাথে রয়েছে ইতালি, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এখান থেকে ডাইভার্ট হয়ে যদি শ্রীলঙ্কায় যায়, একটা কথা শোনা যাচ্ছে যে শ্রীলঙ্কায় বাংলাদেশ ভেন্যু পেতেও পারে, হয়তো সমাধান আসতে পারে। যদিও এখনও সেটা কতটুকু নিশ্চিত সেটা বলা যাচ্ছে না। তবে যদি আসে, সেখানে হয়তোবা অস্ট্রেলিয়া, ওমান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলের সাথে প্রতিপক্ষ হবে। অর্থাৎ তুলনামূলকভাবে একটু, যেহেতু শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া থাকবে, একটু কঠিন হয়ে যেতে পারে। তবে সেই আলোচনা করার সুযোগ কি এখনই তৈরি হয়েছে কিনা? না, আপনি এই তথ্যটা কোথায় পেলেন? এই তথ্যটা কি সোর্সেস সাইট বা আনআইডেন্টিফাইড সোর্সেস সাইট সেখান থেকে পেয়েছেন? রাইট না, এটা আমার মনে হয় না যে এই ধরনের কোনো, এটা আমি মনে করি এটা অ্যাবসার্ড একটা চিন্তা হবে এবং একটা অ্যাবসার্ড একটা সিদ্ধান্ত হবে। হ্যাঁ, আপনি এভাবে করলে যে জিনিসটা হলো, অনেকে একটা হিসাবটা মিলাচ্ছেন যে শুধুমাত্র বাংলাদেশকে যদি এখান থেকে নিয়ে গিয়ে ওই দেশের নিয়ে যাওয়া হয়, ওই শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, এবং শ্রীলঙ্কায় এই গ্রুপে অস্ট্রেলিয়া গ্রুপে যারা রয়েছে, তাদের একটা দলকে যদি আপনি আবার ভারতে নিয়ে আসা হয় বা এই গ্রুপে নিয়ে আসা হয়, তাহলে সমস্যার সমাধানটা হয়ে যাচ্ছে। এটা খুব ইজি একটা ওয়ে হিসাবে করা হচ্ছে। কিন্তু যেহেতু আপনি ফিকচার হয়ে গিয়েছে, একবার ফিকচার বা একবার গ্রুপ হয়ে যাওয়ার পর নিশ্চিতভাবে কিন্তু আপনি গ্রুপ চেঞ্জ করার আর কোনো আপনার অপশন নেই। আর এই গ্রুপটা হয়েছে কিন্তু আপনার র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, এই গ্রুপটা হয়েছে কিন্তু আপনার স্লটে অনেক আগেই হয়ে গিয়েছে। আমার মনে হয় যে এই ধরনের চিন্তাটা না করাটাই বেটার, এবং আইসিসি যতখানি আপনার হয়তো একেবারে আপনি ফিফার মতো সেরকম পেশাদারি কোনো সংগঠন না, কিন্তু এই ধরনের চিন্তা বা এই ধরনের বিষয় তারা কখনোই করবে না যে তাদের আপনার ফিকচারটুকু চেঞ্জ করবে। আপনি ফিকচার চেঞ্জ বলতে চাচ্ছি আমি, যে আপনি গ্রুপ চেঞ্জ করবে, যে বাংলাদেশ গ্রুপে যারা ছিল তাদের সাথে না করে বাংলাদেশ এখন অন্য গ্রুপে খেলবে। আমার কাছে এটা খুবই রিয়েলিস্টিক কোনো কিছু মনে হচ্ছে না। এটা এক ধরনের, খুব সম্ভবত যারা একটু কল্পনা শক্তি যাদের একটু বেশি, তারা এই কল্পনাটা করেছেন বলেই এইভাবে সমস্যার সমাধানটা খুঁজেছেন। একটা বিষয় নিয়ে সবসময় কথা হয়, বাংলাদেশের ক্রিকেটাররা যখন খারাপ খেলেন, বাংলাদেশের দল যখন দল হিসেবে খারাপ পারফরমেন্স করে,
সেই সময়টায় একটা কথা বলা হয় যে জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন পান, এরকম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি নানা ধরনের কমেন্টস। আসলে কি তাই কিনা? ক্রিকেটাররা কি ক্রিকেটারদের যেই খেলা যে স্পন্সর বা বিসিবি আইসিসি সেই জায়গাগুলো থেকেই আসলে তারা তাদের বেতন এর জন্য কাজ করেন কিনা, নাকি এটা জনগণের টাকাই আসে? না, ক্রিকেট বোর্ড কিন্তু আপনি খুব স্বয়ংসম্পূর্ণ, মানে আর্থিক দিক থেকে খুবই স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান। আমরা সর্বশেষ দেখেছিলাম যে কত 1300 কোটি টাকা বোধহয় তাদের ফিক্সড ডিপোজিটই রয়েছে, এবং তারা যে টাকা পায় সেটা বাংলাদেশ সরকারের কাছ থেকে বা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে পায় না। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে তারা পায়, কোনটা পায় সেটা আমি পরের ব্যাখ্যা আসছি। কিন্তু আপনি ক্রিকেট বোর্ডকে পরিচালনার জন্য বা ক্রিকেটারদের বেতন অথবা ক্রিকেটারদেরকে দেশের বিদেশে এই যে দ্বিপাক্ষিক সিরিজ অথবা কোনো টুর্নামেন্টে অংশ নিতে হলে যেগুলো খরচ টরচ, সেগুলো কিন্তু তারা কখনোই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বা অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে নেয় না। এটা আসে আইসিসির যে রেভিনিউ রয়েছে সেই রেভিনিউর ইনকাম থেকেই আসে, এবং তাদের নিজস্ব যে আপনার ব্রডকাস্ট রাইটস রয়েছে সেখান থেকে আসে, আপনি বিজ্ঞাপন থেকে আসে, এবং অন্যান্য মার্কেটিং যে সংস্থা রয়েছে সেই মার্কেটিং সংস্থা থেকে আসে। সো ক্রিকেট বোর্ড তাদের আর্থিক মানে খরচ মেটানোর জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, এটা আসে আপনার আইসিসির কাছ থেকে মেইনলি। সো এখানে তারা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতনটা হয় সেটা চিন্তা করার দরকার নেই। কিন্তু মনে রাখতে হবে যে ট্যাক্সের টাকায় বেতন না হলেও এই তারা কিন্তু বাংলাদেশেরই মানুষ, এবং তারা ক্রিকেট খেলছেন বলেই, বাংলাদেশের বাদবাকি অবকাঠামো ইউজ করছেন বলেই, এবং বাংলাদেশের দর্শকরা তাদের খেলা দেখছেই বলেই আপনি সম্প্রচারটা আপনি তাদের সেরকমভাবে ভালো দামে বিক্রি করতে পারছেন, তাদের জার্সি ভালো দামে বিক্রি করতে পারছেন, টিকিট ভালো দামে বিক্রি করতে পারছেন, সব কিছু। সো এখানে বাংলাদেশকে আপনার কিন্তু রাখতেই হবে, বা বাংলাদেশের মানুষকেও কিন্তু এটার সাথে সম্পৃক্ততা রয়েছে সেই বোধটুকু কিন্তু রাখতে হবে। একেবারে যে আমরা বাইরে থেকে সব এনে সব একেবারে নিজের মতো করে চলছি এরকম ভাবার কোনো কিছু নেই, এই জিনিসটাও মাথার মধ্যে রাখতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা আর্থিকভাবে কোনো সহযোগিতা না, বরঞ্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যান্য ফেডারেশনকে অনেক সময় আর্থিকভাবে সহায়তা করে থাকে। আর বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা কিভাবে সুবিধাটা নেয় সেটা হলো যে তারা অবকাঠামোগুলো ইউজ করে। এই যে স্টেডিয়ামগুলো রয়েছে, স্টেডিয়ামগুলো কিন্তু বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের স্পোর্টস কাউন্সিলের, তারা সেটা আপনার লিজ হিসাবে কয়েক বছরের জন্য, 50 বছরের জন্য নিয়েছে। স্টেডিয়ামগুলো তারা ব্যবহার করছে, এই স্টেডিয়ামগুলোর মালিক কিন্তু ক্রিকেট বোর্ড না। সো সমালোচনা করার আগে আমাদের অথেন্টিক তথ্যগুলোও জানতে হবে, যাতে করে আমাদের সমালোচনা অন্তত একটু ফুল হয়, বা যেই জায়গাটা বা যেই চর্চাটা হয়তো বা আমরা খুব একটা করি না, তবে সেই চর্চা করব, সেই চর্চা সবাই করবে সেটাই প্রত্যাশিত।